দুজন সাংবাদিক, প্রভাবশালী দুটো দৈনিকের সম্পাদক। তাদের আমরা এই পরিচয় চিনি, কিন্তু এবার তাদের নতুন পরিচয় উঠে এলো। সম্প্রতি গ্রেপ্তারকৃত কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তাকে ধারাবাহিক জিজ্ঞাসাবাদের মুখে আমরা জানতে পারলাম যে 2007 সালের 11ই জানুয়ারি যে 111 সরকারটি এসেছিল তার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন এই দুজন সাংবাদিক কাম সম্পাদক। এখন গুঞ্জন উঠেছে, তাহলে কি অচিরেই গ্রেপ্তার হবে এই দুজন সম্পাদক? আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম এবং আদাব। কথা বলছি 111 নিয়ে। 111 নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে এই মার্চ মাসে 3জন সামরিক কর্মকর্তা গ্রেপ্তারের মধ্য দিয়ে। এই 3জন সাবেক সামরিক কর্মকর্তার 111-এ ভূমিকা আছে বলেই আমরা ধারণা করি, এবং তারা সেই সময়ে খুব প্রভাবশালী সামরিক কর্মকর্তা ছিলেন। কিন্তু তার আগে একটু আলোচনা করতে চাই যে কেন 111-এর পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে 2001 সালে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসার পর থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং অর্থনৈতিক সামাজিক অবস্থাটা কেমন ছিল। সেই সময় ক্ষমতায় আসার পরপরই সারা দেশ জুড়ে যেভাবে আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের নির্যাতন করা হয়েছিল, বিশেষ করে হিন্দু ধর্মের মানুষদের, সেটির কিন্তু এই আমার পেছনে যে বুকশেলফটা দেখতে পাচ্ছেন, এখানেও এই যে এই যে দেখেন, এখানে হেফাজত জামাতের মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের 400 দিন। সো এগুলো ওয়েল ডকুমেন্টেড। এছাড়াও বাংলাদেশ 5বার পরপর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে দুর্নীতি সূচক প্রতি বছর তারা প্রকাশ করে। সারের দাবিতে কৃষক প্রাণ হারিয়েছে, বিদ্যুতের দাবিতে সাধারণ জনতারা প্রাণ হারিয়েছে। নানান ঘটনায় দেশে একটা চরম অরাজকতা তৈরি হয়েছিল এবং সেই সময় জঙ্গিবাদের উত্থান হয়েছিল। তার চেয়েও সবচেয়ে বড় কথা যে প্যারালালি সরকারের একটা সমান্তরাল হাওয়া ভবন গড়ে তুলেছিলেন এই আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং হাওয়া ভবন ছিল দুর্নীতির আখড়া। সেই সময় 2006 সালে যখন কেয়ারটেকার সরকারের মাধ্যমে একটা নির্বাচন হবার কথা, তখন এই বিএনপি কেয়ারটেকার সরকারের প্রধান কে হবে সেটি নিয়ে একটা নতুন ষড়যন্ত্রে মেতে ওঠেন, এবং সাধারণত ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস তার কেয়ারটেকার প্রধান হওয়ার কথা। তো ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস যদি কেয়ারটেকার সরকারের প্রধান হয়, তাহলে একটা উপায় তারা বের করেছিল যে বিচারপতিদের অবসরের বয়স যদি 2 বছর বাড়ানো হয়, তাহলে সর্বশেষ যে বিচারপতি অবসর নেবে তিনি বিএনপি পন্থী, এবং দেখা গেল তিনি একসময় বিএনপি কেন্দ্রীয় নেতাও ছিলেন। তো সেইভাবে তারা গুটি সাজিয়েছিল, কিন্তু আলটিমেটলি সেই সময়ের বিরোধী দলের আন্দোলনের মুখে সে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস আর এই দাবি নেননি, এবং এমন পরিস্থিতির অবনতি ঘটেছিল যে তখন সেই সময়ের রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজউদ্দিন তিনি নিজেকে অন্যান্য অপশন এক্সপ্লোর না করে নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ঘোষণা করেন, এবং তারা একটা ডিজাইনের মাধ্যমে, মেটিকুলাস ডিজাইন সেটাও একটা ছিল, তারা এমনভাবে একটা প্ল্যান করেন একটা নির্বাচনের, এবং সেই নির্বাচনে 1,21,00,000 ভুয়া ভোটার এনলিস্ট করা হয়েছিল ভোটার লিস্টে। সো একটা সাজানো নির্বাচনের মাধ্যমে সেই সময় জামাত বিএনপি জোট এবং তারেক রহমানরা চেয়েছিল যে তারা আবার ক্ষমতায় আসবে। ঠিক সেই সময়ে 2007 সালের 11ই জানুয়ারি সেই সময়ের আর্মি ব্যাক 111 সরকার আসে, অর্থাৎ ডক্টর এয়াজউদ্দিন প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন এবং সেখানে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন এই ডক্টর ফখরুদ্দিন। তো সেটাকে বলা হতো যে ইয়াজউদ্দিন ফখরুদ্দিন মাইনুদ্দিনের সরকার। সেই সময় এই জেনারেল মঈনুদ্দিনের ব্যাকআপে যে সরকারটা হয়েছিল, সেখানে তারা প্রথমে চেয়েছিল যে ডক্টর ফখরুদ্দিনের পরিবর্তে তারা প্রথমে গিয়েছিল ডক্টর ইউনূসের কাছে, যে ডক্টর ইউনূস
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবে এবং তার অধীনে কিছু সংস্কার করে তারা নির্বাচন করবেন। এবং 2007 সালের আগে আমরা একটু ফিরে যেতে চাই। 2006 সালে ডক্টর ইউনূসকে খুব অযাচিতভাবে, যেটা হিসাবে মেলে না, তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। ডক্টর ইউনূস অনেকদিন ধরেই একটা নোবেল পুরস্কার আশা করছিলেন এবং তিনি বারবার চাইতেন যে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পাবেন, কিন্তু তাকে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে এমন একটা ইমেজ তৈরি করা হলো এবং 2007 সালে তাকে যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা যায়। কিন্তু সেই সময় তার কাছে যারা গিয়েছিলেন এই প্রধান উপদেষ্টা করার প্রস্তাব নিয়ে, তিনি বলেছিলেন যে তিনি স্বল্প সময়ের জন্য এই পদে যাবেন না, তাকে কমপক্ষে 10 বছরের জন্য দায়িত্ব দিতে হবে। এবং সেই সময় আরো অনেক ঘটনা ঘটেছে। নাগরিক শক্তি নামে ডক্টর ইউনূস একটা পার্টি করতে চেয়েছিলেন এবং সেই পার্টি করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন, যে দেশবাসীর মতামত চেয়েছিলেন, SMS করতে বলেছিলেন। কিন্তু সেখানে তিনি পর্যাপ্ত সাড়া না পেয়ে এবং 10 বছর ক্ষমতায় থাকার আশ্বাস না পেয়ে তিনি আর প্রধান উপদেষ্টার দায়িত্ব নেননি। তো এখন তারপরে 1-11 সরকার আসার পরে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাদের উপরে কিন্তু একটা স্টিম রোলার চলেছিল। সেই সময় আমাদের প্রধান দুই নেত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া দুইজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারেক রহমান এবং তার বন্ধু হাওয়া ভবনের অন্যতম কুশীলব মামুন, গিয়াসউদ্দিন মামুন, এই দুজনও গ্রেপ্তার হয়েছিল এবং তারেক রহমান এবং গিয়াসউদ্দিন মামুনকে শোনা যায় যে ডিজিএফআই ব্যাপক শারীরিকভাবে নির্যাতন করেছিল এবং তারেক রহমানের তো বোধহয় শরীরের পেছনে হাড্ডিও ক্ষতিগ্রস্ত হয়েছিল এটা। এবং তারা 1 বছরের বেশি সময় কারাবন্দি থেকে পরে তারেক রহমান লন্ডনে চলে যান চিকিৎসার কথা বলে, মুচলেকা দিয়ে যে তিনি আর কখনো রাজনীতি করবেন না। এইবার তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবার পরে সেই 1-11 হিসাবটা আবার ফিরে এসেছে এবং তার সেই, অনেকেই বলে এটা 1-11 প্রতিশোধ। তারা গ্রেপ্তার করেছে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত খালেদ মামুন এবং আরেকজন মেজর জেনারেল অবসরপ্রাপ্তকে। লেফটেন্যান্ট জেনারেল মাসুদকে ধারণা করা হয় 1-11 অন্যতম ক্ষমতাধর সেনা কর্মকর্তা ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ তখন কাউন্টার ইন্টেলিজেন্সের ডিরেক্টর ছিলেন। তো এদের কিন্তু এরা এখনো রিমান্ডে আছে, ধারাবাহিকভাবে তারা রিমান্ডে একবার কোর্টে আসতেছে আর এক মামলায় রিমান্ডে নিচ্ছে। এইভাবে তারা একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। মামুন খালেদ যে তথ্য দিয়েছে সেটি রীতিমতো পিলে চমকানোর মতো এবং এই জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্য অনুযায়ী এই 1-11 মূল মাস্টারমাইন্ড ছিলেন আসলে এই সিভিল সোসাইটির কিছু চেনা মুখ, এনজিওর কিছু চেনা মুখ। তার মধ্যে ডক্টর ইউনূস ইনভলভ ছিল এবং অন্যতম প্রধান কারিগর ছিল এই ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এবং এই দুইজন এই একটা বাংলাদেশে বিরাজনীতিকরণ এবং -2 অর্থাৎ শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার একটা উদ্যোগ নিয়েছিল। এবং সে অনুযায়ী সেই সময়ে আপনার যদি প্রথম আলো এবং ডেইলি স্টারের কলামগুলো দেখেন, সম্পাদকীয় দেখেন, লেখাগুলো দেখেন, সেখানে কিন্তু এই আওয়ামী লীগ, বিএনপি এদের বিরুদ্ধে প্রচুর বিষোদ্গার করা হয়েছে। এবং সেই সময়ে একটা সুশীল এবং এনজিওদের সমন্বয়ে যোগ্য প্রার্থীর সন্ধানে একটা দেশ জুড়ে ক্যাম্পেইন চলেছিল। তার মানে যারা রাজনীতি করে এরা খারাপ এবং যারা এই যে সুশীল, এবার ইউনূসের সুশীলদের চেহারা তো দেখছেনই। এবং এই যে 11ই জানুয়ারি যখন মানে 1-11 সরকার ক্ষমতা নিল, তার 3 দিন আগে এই মতিউর রহমান এবং মাহফুজ আনাম তারা ঢাকা ক্যান্টনমেন্টে সেই সময় সেনা প্রধান জেনারেল মঈনুদ্দিনের সাথে 2 ঘন্টা মিটিং করে এবং সেইখানেই আসলে সবকিছু চূড়ান্ত হয়। এবং 11ই জানুয়ারি ডক্টর ইয়াজউদ্দিন পদত্যাগ করে যে জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দেন, সেই ভাষণটা লিখে দিয়েছিলেন এই প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এই যে রাজনীতিবিদদের গ্রেপ্তার করা, গ্রেপ্তার করে ডিজিএফআই তাদের জিজ্ঞাসাবাদ করা এবং জিজ্ঞাসাবাদে তারা কিসব ইনফরমেশন দিয়েছে সেইগুলো আবার
কাল্পনিক মন গড়া তথ্য সংবাদপত্রে প্রকাশ করে পলিটিশিয়ানদের ইমেজ ক্ষুণ্ণ করা, এবং সেই সময়ে এই ডিজিএফআই এর মুখপত্র হিসেবে এই প্রথম আলো এবং ডেইলি স্টার কাজ করেছে। এই তথ্যগুলো এখন উঠে এসেছে এবং এই বিএনপিকে মানে স্পেশালি টার্গেট করে প্রথম আলো এবং ডেইলি স্টার সেই সময় যা লিখেছে সেইগুলোই এখন সামনে আসছে, এবং মামুন খালেদ, মাসুদ উদ্দিন চৌধুরী তাদের ভাষ্য মতে যে 111-এ মূল চক্রান্তটা করেছে এই মতি মাহফুজের মতো সিভিল সোসাইটি এবং এনজিওর কিছু মুখ, ডক্টর ইউনূসের মতো এরা। আর্মি পরবর্তীতে যোগ হয়েছে, এবং এই যে দেশের যে বেইমান মির্জাফর সিভিল সোসাইটির অংশটা, এদের সাথে একটা আন্তর্জাতিক দুই একটা পরাশক্তির যোগাযোগ ছিল। সো ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল একটা কনস্পিরেসির এক পর্যায়ে তারা আর্মিকে ইনভলভ করে এবং আর্মির সহায়তায় 111 সরকার ক্ষমতা গ্রহণ করে। তো এখন স্বভাবতই মতিউর রহমান এবং মাহফুজ আনাম ফেঁসে যাচ্ছে, এবং যে গুঞ্জনটা উঠেছে যে তাহলে কি তারা অচিরেই গ্রেপ্তার হবে। এবং এই যে দেখেন প্রথম আলো এবং ডেইলি স্টার যে পোড়ানো হলো ডক্টর ইউনূসের আমলের শেষে, এই ভাঙচুর পোড়ানোর সাথেও কিন্তু এই প্রথম আলো ডেইলি স্টারের অ্যান্টি যে গ্রুপটা যারা আছে ক্ষমতায় বা ক্ষমতার আশেপাশে আছে তারা জড়িত, এবং তারা এই ভাঙচুরটা করেছিল। এখন আসন্ন বিপদ দেখে মতিউর রহমান এবং মাহফুজ গং তারা বিএনপির সাথে তাদের আর আন্ডারস্ট্যান্ডিং এর কোনো সুযোগ নেই, এবং ডক্টর ইউনূসের সাথেও তাদের শেষ দিকে সম্পর্কের কিন্তু ভীষণ অবনতি হয়েছিল, বিশেষ করে ভাঙচুরের পরে। তো এখন কি দেখা যাচ্ছে, দেশে 111 সরকার আনায় কারা জড়িত ছিল? এই মতি এবং মাহফুজ গং। এই যে ডক্টর ইউনূসকে ক্ষমতা আনা হয়েছে, কারা জড়িত ছিল? এই মতি এবং মাহফুজ গং। অর্থাৎ যখনই একটা অরাজনৈতিক শক্তি, একটা অনির্বাচিত শক্তি ক্ষমতায় আসে, সেই ষড়যন্ত্রের সাথে কিন্তু এই মতি এবং মাহফুজ গংটা প্রতিবার জড়িত। অর্থাৎ এরা দেশের রাজনৈতিক ধারাকে বারবার ক্ষতিগ্রস্ত করেছে। এরা বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল তাদের দুই নেত্রীকে মাইনাস করার চেষ্টা করেছে। সুতরাং এরা বাংলাদেশের জন্য একটা ভীষণ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এখন এই বিপদের মুখে তারা, যেটা আজকে আমি বলবো এবং আমি নিজেও যখন শুনেছি খুব অবাক হয়েছি, যে বিপদের মুখে তারা এখন বাংলাদেশ আওয়ামী লীগের কাছে ডেসপারেটলি ছুটে গেছে এবং বলছে যে যে কোনোভাবেই হোক আমাদের রক্ষা করুন। এই আওয়ামী লীগের আজকের যে এই পরিণতি, তাদের অনেক নেতা দেশ তারা, অনেকেই কারাবন্দী, তাদের ফ্যাসিস্ট সরকার হিসেবে একটা তকমা লাগায় দেওয়া, হ্যাঁ, এই সব কিছুর সাথে কিন্তু এই মতিউর রহমান এবং মাহফুজ জড়িত। আজকে যখন বাটে পড়ছে তখন সেই আওয়ামী লীগের কাছেই তারা যাচ্ছে, কিন্তু আওয়ামী লীগের তো এখন আর এই টোপ গেলার কোনো সুযোগ নেই, প্রশ্নই ওঠে না। সুতরাং ভীষণ বিপদে পড়ছে, এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে, বাংলাদেশের রাজনৈতিক ধারা বজায় রাখার স্বার্থে আমি সবসময় বলি যে যাই হোক, রাজনৈতিক নেতাদের মধ্যে মারামারি, কাটাকাটি, সংসদে বিতর্ক, যাই হোক, রাজনীতির মধ্যে হোক, এই বাইরের থেকে অনির্বাচিত এই শক্তিটা বারবার এসে বাংলাদেশের রাজনৈতিক যাত্রাটাকে ব্যাহত করছে, এবং এরা বারবার চায় যে একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, যেটা 111-ও তাদের একটা উদ্দেশ্য ছিল। এবার দেখা যাক যে, কারণ দেখেন এত কিছু করার পরেও মতি এবং মাহফুজের কিন্তু কোনো ক্ষতি হয় নাই। আওয়ামী লীগ আমলে তাদের কিছু মামলা হয়েছে, কিন্তু তাদের ব্যবসা, তাদের প্রসার কোনো কিছু থেমে থাকেনি, এবং তাদের অর্থনৈতিক উন্নতি কিন্তু জ্যামিতিক হারে বেড়েছে। এইবার ছাই দিয়ে তাদের ধরা হবে বলে আশা করা যাচ্ছে, এবং আমরা আশা করি যে অচিরেই তাদের আইনের আওতায় এনে এই যে দেশ বিরোধী তৎপরতা, তার জন্য তাদের বিচারের মুখোমুখি করা হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।